कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, लबों पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मनटा रे, दिशाहारा केमन बोका मनटा रे। কি ভালো লাগে না গানগুলো, আমার তো ভীষণ ভালো লাগে, মনটা যেন একটা আলাদাই জগতে চলে যায়। তো সেই জগৎ থেকে টেনে এনে তোমাদেরকে বলি, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে এই ভিডিওতে 3টে সিরিয়াস টপিক নিয়ে আলোচনা হবে। আর হ্যাঁ, অবশ্যই সিরিয়াস টপিকের মধ্যে একটুখানি কমেডির তরকা না ছিড়কালে আমার ভিডিও কমপ্লিট হয় না। তো চলো, ফার্স্ট যাকে নিয়ে কথা বলবো, ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে অবশ্যই মন্দিরা। তো মন্দিরার গতকালকের ভিডিও তোমরা দেখেছো, যেখানে ওর এক কাস্টমারের সাথে একটু ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হয়েছে বিষয়টা, আর সেটা ধীরে ধীরে মনোমালিন্য আর তারপরে গিয়ে কাদা ছেটাছেটি এই জায়গায় গিয়ে ঠেকেছে। বিষয়টা হয়েছে কি তোমরা সবাই জানো, মন্দিরা ডিটেলসে বলে দিয়েছে। ভুল কার তরফ থেকে হয়েছে? কাস্টমারের তরফ থেকে। এটা একটা রুল, অনলাইন যারা সার্ভিস দেয় এটা রুলের মধ্যেই পড়ে। যতক্ষণ না পর্যন্ত সঠিক ইনফরমেশন, সঠিক অ্যাড্রেস উইথ ফোন নাম্বার আসছে, ততক্ষণ পর্যন্ত কোনোটাই করা সম্ভব নয়। ডিসপ্যাচ করাও মানে ডেলিভারি করাও সম্ভব নয়, আবার হচ্ছে রিটার্ন পাওয়াও সম্ভব নয়। তো এরকমটা হয়। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটার নিয়ম এক। যদি আমার কোনো প্রোডাক্ট পছন্দ হয়, আমি অনলাইনে যদি সেটা বুক করি, অন টাইমে সেটা আসবে, ফোন নাম্বার এক্স্যাক্ট দিতে হবে, অল্টারনেটিভ ফোন নাম্বারও দিতে হয়, সেখানে একটা ওটিপি আসে, প্রিপেইড থাকলে পরেও আর ক্যাশ অন ডেলিভারি থাকলে পরেও। তো সেইখানটায় একটা ওটিপি থাকে, সেই ওটিপিটা যতক্ষণ না পর্যন্ত আমরা সেন্ড করছি বা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত মাল হ্যান্ডওভার হবে না। ঠিক তেমনি যদি আমরা কোনো জিনিস রিটার্ন করি, এক্সচেঞ্জের বিষয়টা সম্পূর্ণ আলাদা। যদি আমরা কোনো প্রোডাক্ট কোনো কারণবশত রিটার্ন করি, তখনও কিন্তু সেম পিক আপ করতে আসলে পরে একটা কোড যাবে, তারপরেই কিন্তু হবে। অনেক সময় আগে এই কোডের ব্যাপারটা ছিল না, এখন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই কোড আছে, ঠিক আছে, ওটিপি আছে। তো এরকম অনেক কাস্টমারও আছে যারা কিনা প্রোডাক্ট পছন্দ হয় না, বা পছন্দ হলে পরেও সেটাকে কি করে রিটার্ন করে দেয়, তারা কি ইউজ করে নেয়। আমি আমার লাইফে এত অর্ডার করেছি, এত প্রোডাক্ট কিনেছি, অনলাইন থেকে শপিং করেছি, আজ পর্যন্ত যদি কোনো জিনিস আমার পছন্দ না হয় সেটাকে কোনো সময় ইউজ করে তারপরে ফেরত দিইনি। এবার জামা কাপড়ের বিষয়টা সম্পূর্ণই কিন্তু আলাদা। সেটা লুজ হচ্ছে না টাইট হচ্ছে, সেটা কিন্তু ইউজ না করে, মানে আমি না পরে কিন্তু বুঝতে পারবো না, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। তাই বলে এমন না যে ফিটিংস হলো অথচ আমি ব্যবহার করে তারপরে ফেরত দিলাম, এরকম নোংরা মানসিকতা সবার হয় না, আবার অনেকের হয়, ঠিক আছে। তো এরকমই ওর কাস্টমারের সাথে একটা গন্ডগোল হয়েছে ফোন নাম্বার ভুল দেওয়ার জন্য। ওটিপিটা যে ডেলিভারি বয় সে দিতে পারেনি, তার কাছে আসেনি, সেই কারণে মালটা তার কাছে রিসিভ হয়নি। এইবার নিয়ম কি, যতক্ষণ না পর্যন্ত যে প্রোডাক্টগুলো ডিসপ্যাচ করছে তার কাছে যতক্ষণ না এসে না পৌঁছাচ্ছে, সে টাকাটা রিফান্ড করতে পারবে না। তো এই রিফান্ডের বিষয়টা নিয়েই ডিলে হচ্ছিল, তার জন্যই যে কাস্টমার ছিল তার টেনশন হচ্ছিল, সে বারবার খোঁজ নিচ্ছিল। তারপরে তার অডিও রেকর্ডগুলো দেখো, তোমরা শোনোনি, বাট যেহেতু পার্সোনালি যোগাযোগ আছে তাই কিন্তু অডিওটা শুনেছিলাম, ঠিক আছে, মন্দিরা শুনিয়েছিল। তো সেখানে কিন্তু কথাবার্তা মোটেও ভালো হয়নি। সেই পর্যন্ত যদিও বা আমি মন্দিরাকে বলতে পারি যে এটা তোর ব্যবসার জায়গা, তো কোনোদিনও হয়নি তার মানে কোনোদিনও হবে না, এটাও কিন্তু ভুল। ইন ফিউচারে হয়তো এর থেকেও ওয়ার্স্ট ফিলিং হতে পারে, এর থেকেও আরও বেশি খারাপ অভিজ্ঞতা হতে পারে। তো তার জন্য সবসময় তৈরি থাকতে হবে, মাথা গরম করলে চলবে না। এটা আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বা দিদি হিসেবে বলো, যাই বলো না কেন, আমি ওকে এই পরামর্শটা দিতে পারি। কিন্তু যখন দেখলাম যে সেই একই বিষয়ে, সেই 2 বছর আগের বিষয় নিয়ে একটা কাস্টমার তার
মানে যেখান থেকে কিনছে আর কি, সেই জায়গাতে সে তার সঙ্গে এরকম কথোপকথন করছে, তারপরে সেই জায়গাটা কিন্তু ঠিক থাকছে না। ঠিক আছে, যে মন্দিরাকে বলবো তুই চুপ থাক, এটা কিন্তু হয় না, সম্ভব না। যেখানটায় মন্দিরা সবসময় স্বীকার করে নিয়েছে, যখন করেছে বিষয়টা ঘটেছিল তখনও ও বলেছে, যখন ও নিজের ভুলটা বুঝতে পেরেছে তখনও ও বলেছে যে না আমি ভুল করেছি। সুতরাং সেইখানটায় আর এরকম আর এই বিষয় নিয়ে, জিনিসপত্র কেনা বেচা নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এরকমটা করা সাজে না। ঠিক আছে, এখনো পর্যন্ত কোনো রিপোর্ট অন ক্যামেরা পাওয়া যায়নি। অন ক্যামেরা অর্থাৎ না কোনো ক্রিয়েটার বলেছে, না কোনো ক্রিয়েটারের কমেন্ট বক্সে এরকম কোনো ক্রেতা গেছিল, গ্রাহক গেছিল যারা কিনা মন্দিরার প্রোডাক্ট দেওয়া নেওয়া নিয়ে বা কোয়ালিটি নিয়ে এই সমস্ত কথা বলেছে। আর দামের বিষয় সেটা মন্দিরা নিজের মুখে বলে দেয় যে আমার প্রোডাক্টের দাম আমি তুলনামূলক একটু বেশি নিই, কিন্তু কোয়ালিটি ভালো। এটাও নিজের মুখে স্বীকার করে যে দাম ও একটু বেশি নেয়। তো আমি তোমাদেরকে একদিন বলেছিলাম না যে আমরা ক্রিয়েটাররা আগে যা করেছি না করেছি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলি, এখন প্রচুর 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 নিজেদেরকে শুধরে নিয়েছি, কিছু কিছু ক্রিয়েটার বাদ দিয়ে। বাট যারা ভিউয়ার আছে তারা কিন্তু আমাদের থেকেও বেশি ডেঞ্জারাস। কিছু কিছু ভিউয়ার অনেক ডেঞ্জারাস। আর তার নমুনা দেখো, এই যে কিনা মন্দিরার কাছ থেকে এরকম নিয়ে পায়নি, তারপরে এরকম গন্ডগোলটা হয়েছে, সে তো মন্দিরার ভিউয়ার। যদি দর্শক না হয় তাহলে মন্দিরার 2 বছর আগের পাস্ট সম্পর্কে ডিটেলসে কি করে জানতে পারে? ডিটেলসে আমি মেসেজগুলো দেখেছি, তো ডিটেলসে বলেছে। ঠিক আছে, তো সেই কারণেই বলি যে দর্শকরা কিন্তু আরও বেশি ডেঞ্জারাস হয়। যদি তাদেরকে কন্ট্রোভার্সি করতে বসিয়ে দেওয়া হয় না, তারা ডবল বেরোবে, আমাদের থেকেও তারা ডবল বেরিয়ে যাবে। যাই হোক, একটাই কথা বলবো, ইন ফিউচারে আরও বেশি খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। মাথা ঠান্ডা রাখবি, রুল ইজ রুল। সেটা তুই হয়তো বোঝাতে পারছিস না, যে থাকে কিছু কিছু ঘাটতারা পাবলিক থাকে, বলে লাভ নেই, সবাই সমান হয় না। তবে হ্যাঁ, আমি যতটুকু মন্দিরাকে চিনি, নয়ছয় করার, বিশেষ করে টাকা পয়সা নিয়ে নয়ছয় করার মানুষ কিন্তু ও না। উল্টে ও আরও দিয়ে বসে রয়েছে। এবার এই যে দিয়ে বসে রয়েছে, এইটা নিয়ে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি মন্দিরার মায়ের ভিডিওতে। নিপা কাকিমার ভিডিও সম্পর্কে দেখেছি বোন 2 এর কমেন্ট বক্সে কমেন্ট এসেছে। ঠিক আছে, যে নিপা কাকিমা নাকি কোনো এক সময় রূপোর কোনো কিছু গিফট করেছিল, মেবি আংটি হয়তো বোন 2কে গিফট করেছিল, সেই রূপো নিয়ে নাকি ইনডিরেক্টলি খোঁচা মেরেছে। এবার আমি সচরাচর নিপা কাকিমার ভিডিও দেখি না, তো দেখতে গেলাম, দেখলাম 11,000 ভিউজ হয়েছে। ঠিক আছে, তো লেখা রয়েছে এই সেই বস্তা কাণ্ড। আচ্ছা, এই বস্তা দিয়ে গেছে কিন্তু বন্টু অনেক আগে, সেই ভিডিও আজকে আমাদের সামনে আসলো, গতকালকে আমাদের সামনে এসছে। তো সেই বস্তা থেকে যখন খুলছিল ওই বর্ণা কি বলে সম্বোধন করব, যাই হোক বর্ণা ম্যাডাম এসছিলেন, তো সে যখন ওই বস্তাটা খুলছিল, নিপা কাকিমা নিজের হাতে খোলেনি, নিজের হাতে বস্তাটা খোলেনি, অন্যকে দিয়ে খুলিয়েছে। আচ্ছা, বালিশ 3টে বালিশ, কভার আসেনি, সেটা তো তোমাদেরকে বলেইছি, কারণ এগুলো খবর চলে আসে। ঠিক আছে, তো কভার আসেনি, কারণ ভিডিওটা অনেক পুরনো, বাট লাইভ কিন্তু করেছে নিপা কাকিমা, কিন্তু লাইভ করে সব কিছু প্রায় জানিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সেখান থেকেই খবরটা পেয়েছি যে কভার আসেনি। তারপরে আর কি এসছে, ছাতা এসছে, একটা টর্চ এসছে, আর ব্লুটুথ বক্স এসছে। তো সেই 3টেকে নিয়ে বালিশগুলো বর্ণাকে দিয়ে দিচ্ছে, বালিশগুলোর ব্যবহার করবে না। ইউজ করা জিনিস অনেকে ব্যবহার করতে পারে না, এটা আমার ক্ষেত্রেও হয়। আমি যেমন সচরাচর যদি কেউ কারো বাড়িতে গেলাম, নতুন কিছু পরতে দিল সেটা ঠিক আছে, আবার যদি গায়েরটা কিছু পরতে দেয়, সেটা যদি ধোয়া কাঁচা হয় তাহলে ঠিক আছে। রেগুলার অনেকের থাকে গো, এটা বলতে পারো পিতপিতানি, খুঁতখুতানি, যাই তোমরা বলো না কেন, এটা অনেকের থাকে। আমি বাপের বাড়িতে গেলে পরেও আমার গামছা ক্যারি করি, চিরুনি ক্যারি করি, নাইটি ক্যারি করি। যদি ধরো একবেলার জন্য গেলাম, সেই সময় হয়তো মার কোনো ধোয়া নাইটি পরলাম, বাট আমি কিন্তু সবসময় ক্যারি করি। ঠিক আছে, তো যাই হোক, এবার বালিশগুলো নিল না, ওই 3টে জিনিস নিল। এবার বালিশগুলো যখন বের করে বস্তাটা যখন ঝাড়ছে, তখন নিপা কাকিমা বলছে আর কিছু নেই, সোনা রূপো, এইসব সোনা দানা রূপো এইগুলো কিছু নেই। এবার এই যে 3টে লাইন, এই 3টে কথা, সোনা দানা রূপো দিয়ে একটা লাইন আর 3টে শব্দ, এটা নিয়েই মানুষে বলেছে যে খোটা দিয়েছে, নিপা কাকিমা খোটা দিয়েছে। কাকে? বন্টুকে খোটা দিয়েছে, যে গিফট দিয়ে এরকম
খোটা দিতে নেই, ফেরত চাইতে নেই। হ্যাঁ, 100 বার যদি কাউকে গিফট দেওয়া হয় তাহলে সেটা ফেরত চাওয়াটা ঠিক না, যেটা কিনা মন্দিরা ভালো মতন জানে, ইভেন আমরা সবাই ভালো মতন জানি যে গিফট দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি। হ্যাঁ, আফসোস হয়, মানুষের আফসোস হয় যে এত ভালোবেসে উপহার দিলাম, ও তো এই উপহার পাওয়ার যোগ্য না, তাই বলে সেই উপহার যদি আমি ফেরত চাই বা উপহার নিয়ে দেওয়া উপহার নিয়ে যদি কোনো খোঁচা মেরে কথা বলি, সেটা ঠিক না। এইবার পার্সন বিশেষে ভ্যারি করে। বন্টুয়ের জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো যাকে আমি চিনি না, জানি না, তাহলে আমি হয়তো নিপা কাকিমাকে দুটো কথা বলতাম যে তুমি ঠিক করনি, খোঁচা মেরে কিন্তু ঠিক করনি। কিন্তু যেখানে আমি বন্টুকে ভালো মতন চিনি, বেইমানের বেইমান, বেইমান নাম্বার 1, সেখানে তাকে যদি এরকম কথা খোঁচা মেরে বলেও থাকে না, অযৌক্তিক কিছু না, অযৌক্তিক কিছু না, কারণ ডিজার্ভ করে, ওরা ডিজার্ভ করে। ওরা এতটা মিথ্যেবাদী, ওরা এতটা বেইমান, যারা ওদের সাথে পার্সোনালি মিশেছে তারা বেশ ভালো মতন জানে যে ওরা কতখানি ঠিক বেইমান, ওদের বেইমানের মাত্রাটা কোথায়, বুঝতে পেরেছো? তো ওদেরকে বলেছে, আমার মনে হয় আফসোসের সঙ্গে বলেছে। এই যে যেমন বালিশগুলো ফেরত নেয়নি, বালিশগুলো দিয়েছিল প্রয়োজনে, বালিশগুলো কি ফেরত নিয়েছে? নেয়নি। হয়তো সেই রূপার জিনিসটা ওটা খোঁচা মেরেই বলেছে, হয়তো ফেরত চেয়ে বলেনি, তাই না? তো যাই হোক, এই গেল নিপা কাকিমার কথা। এইবার যাকে নিয়ে বলেছে অর্থাৎ বন্টু, এবার বন্টুর ভিডিওতে চলে যায়। বন্টুর গতকালকের ভিডিওতে যে টাইটেল থাম্বনেল ছিল, টাইটেলে ছিল কি, শ্বশুরবাড়ির দিক থেকে ডাক এসেছে। এবার সে কে? বন্টুয়ের ভাগ্নি, ঠিক আছে, বন্টুয়ের হাজব্যান্ডের ভাগ্নি, তাহলে বন্টুয়েরও ভাগ্নি হয়। আমরা যতদূর জানি প্রথম থেকেই, এই যে বিয়ে হয়েছে মে মাস থেকে যে পালিয়ে গেছে, তখন থেকে আমরা এই একটা কথাই জেনে এসেছি যে বন্টু আর তার হাজব্যান্ড দুজনের বাপের বাড়ি থেকেই এই সম্পর্কটা মেনে নিচ্ছে না, খুব অশান্তি হচ্ছে, বিশেষ করে বন্টুয়ের বাপের বাড়িতে বিশাল অশান্তি হচ্ছে, ঠিক আছে। বন্টুয়ের ঠাকুমা দাদুর এলাকার মানুষের, মানে ওই এলাকার মানুষ না, ঠাকুমা দাদুর ফ্যামিলি থেকে বিষয়টাকে একেবারেই ভালো চোখে দেখছে না, এবং এটা নিয়ে ঝামেলাও হয়েছিল। তো এই বিষয়গুলো আমরা শুনে আসছি, দেখে আসছি, এবং এটা এখনো পর্যন্ত বন্টু বলে যাচ্ছে যে সব যদি যেদিন ঠিক হয়ে যাবে সেদিন নির্দ্বিধায় বাড়ি যাব, সে নিজের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক। তাহলে কি এই যে সব কিছু মিটে যাওয়ার সূত্রপাতটা কি হয়ে গেছে? শুভ সূচনা কি হয়ে গেছে? মনে তো হচ্ছে। যদি নাই মেনে নেয় তাহলে ভাগ্নি তো নিমন্ত্রণ করতে পারবে না, তাই না? আর কথা হচ্ছে, ভাগ্নি যদি মেনে নিয়ে থাকে তাহলে শ্বশুরবাড়ির লোকজন কেন মেনে নিল না? বন্টুয়ের শ্বশুরবাড়ির লোকজন কেন মেনে নিল না? তাহলে এটা যে পুরো পরিষ্কার নাটক, এটা বুঝতে তোমাদের কি এখনো কোথাও অসুবিধা আছে? এখনো কি বুঝতে অসুবিধা আছে কোথাও যে এটা একেবারে দারুণ একটা নাটক রচনা করেছে একদম ডে 1 থেকে? বন্টু ডে 1 থেকে একটা সুন্দর নাটক রচনা করেছে। আর তোমরা প্রচুর কমেন্ট এসেছে তোমাদের যে গতকালকে বন্টুয়ের ভিডিওতে বন্টুর ঘরে বিছানাতে যে চাদরটা পাতা ছিল, সেই চাদরটা তোমরা অনেকবার বন্টুয়ের বাপের বাড়িতে পাতা দেখেছো, বিছানায় পাতা দেখেছো। অবভিয়াসলি, অবশ্যই ভীষণভাবে পসিবল। আর এটাই সত্যি কথা যে ওর বাপের বাড়ির সাথে ওর অবাধ যোগাযোগ, এবং ওর বাপের বাড়ির লোকজন অফ ক্যামেরাতে ওদের কাছে, ওদের সাথে দেখা করতে আসে। এটা একেবারে কি বলবো, জলের মতন পরিষ্কার। তারপরেও বন্টু না, কোনো যোগাযোগ নেই, যাতায়াত নেই বলেই চলেছে, কারণ বোকা বানাচ্ছে, বোকা বনছে মানুষ, আরও বোকা বানাচ্ছে। এখানে যদি পাবলিক বলতো যে তুই মিথ্যে কথা বলিস না, আমরা সব বুঝতে পেরে গেছি, তুই যতদিন না পর্যন্ত সত্যি কথা বলবি ততদিন তোর ভিডিও দেখতে আসবো না, ততদিন তোর ভিডিও দেখতে আসবো না, বয়কট করুক, 2 দিন 3 দিনের দিন বলে দেবে সব কিছু, অথবা যাতায়াত শুরু করে দেবে, বুঝতে পেরেছো? যতদিন পর্যন্ত পাবলিক খাবে ওদের নাটক, ততদিন পর্যন্ত ওরা নাটক করে যাবে, এটাই হচ্ছে ঘটনা। তো সেই কারণে তোমরা ওই বাপের বাড়ির শুধু চাদর কেন, আরও অনেক কিছু দেখতে পাবে। একটা বড় কড়াই তোমরা দেখছো না, একটা বড় কড়াই, সেই কড়াইটা হঠাৎ করে কোথার থেকে আসলো, এরকম কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সেও এসছে যে ওর বাড়িতে নতুন একটা বড় কড়াই, নতুন না যাই হোক, একটা বড় কড়াই, একটা বড় হাঁড়ি, এগুলো নাকি এসছে, কোথার থেকে এসছে? আচ্ছা, তো এই গেল বিছানার চাদরের কথা। আর ওর টাইটেলের কথা যে ওর শ্বশুরবাড়ির দিক থেকে যত সব ভণ্ড নাটক চলছে, ভণ্ডামি চলছে, বুঝতে পেরেছো? ভণ্ডামি চলছে যে শ্বশুরবাড়ির দিক থেকে ডাক পেয়েছি না, কে? ভাগ্নি ডেকে পাঠিয়েছে। তাহলে শ্বশুরবাড়ির লোকজন সেই ভাগ্নিকে ত্যায্য ভাগ্নি করে দিচ্ছে না কেন? কারণ তারা তো মেনে নেয়নি। তারা যদি মেনে নিত তাহলে প্রথমে ভাগ্নির বাড়িতে না গিয়ে তো শ্বশুর বাড়িতে যেত, তাই না? এটা ভীষণভাবে ক্লিয়ার একটা কথা না?
যদি মেনেই নিত তাহলে মানে যদি প্রথমে কারোর বাড়ির থেকে নিমন্ত্রণ বা কোনো জায়গা থেকে মেনে নেওয়ার প্রশ্ন আসতো, তাহলে শ্বশুর বাড়ির থেকে কেন, ভাগ্নির বাড়িতে কেন, কিসের জন্য? এটা নাটক। একবারে যদি শ্বশুর বাড়িতে চলে যাই একেবারে ভিউজটা একেবারে একদিনে উঠবে, 2 দিনের দিন 3 দিনের দিন নেমে যাবে। এইভাবে না, আস্তে আস্তে আজকে এ ডাকলো, কালকে সে ডাকলো, পরশুদিন ও ডাকলো। আজকে শ্বশুর বাড়ির দিক থেকে একজন নিমন্ত্রণ করেছে, তারপরে বলবে কালকে বাপের বাড়ির দিক থেকে একজন নিমন্ত্রণ এসছে, না কে ওই যে ওদের বাড়িতে বাচ্চা যে ছেলেটা থাকে তাদের বাড়ির থেকে নিমন্ত্রণ এসেছে, হয়ে গেল। এরকমভাবেই একদিন করে চলবে। আর এই কারণের জন্যই তো এত কাছাকাছি চলে আসা। তো এই গেল টাইটেল নিয়ে কথা। এইবার ভিডিওর মধ্যে তোমরা দেখেছো যে খুব তাড়াতাড়ি উঠেছে, বলছে আরও তাড়াতাড়ি উঠতে হবে, রাত্রেবেলা ঘুমাস না, এক কাজ করিস রাত্রেবেলা ঘুমাতে হবে না, বুঝতে পেরেছিস, তাহলে আরও সকাল সকাল সব কিছু হয়ে যাবে। মানে মানুষকে দেখাচ্ছে যে ওদের জীবনে বহুত পরিবর্তন এসেছে, ফোর্স করতে হচ্ছে নিজেদেরকে। আর এত ফোর্স আসছে যার জন্য কিনা দুপুরবেলা এত ঘুম পাচ্ছে যে ঘুমিয়ে পড়ছে, আর দুপুরের খাবার গিয়ে খাচ্ছে 4:30 5টা। তাহলে নিয়মটা বজায় থাকলো কোথায়? নিয়মটা কোথায় বজায় থাকলো? সেই তো ডিলে 4:30 5টা, সেটা তো বিকেলবেলা দুপুরের খাবার খাচ্ছে। আচ্ছা, তারপরে দেখছি স্বামীর জন্য ভাত রেডি করছে, প্লাস্টিকের বাক্সের মধ্যে গরম ভাত ঢেলে তারপরে ঠান্ডা করছে। এইটুকু বোধ মানে নর্মাল সাধারণ মানুষের মধ্যেও থাকে যে প্লাস্টিকের মধ্যে গরম কিছু দিতে নেই, আর প্লাস্টিকের জিনিস তো ব্যবহার করতেই নেই। তারপরেও আমরা প্লাস্টিকে মুড়ে রেখেছি নিজেদেরকে। এত সহজে উদ্ধার নেই আমাদের, একটা পরিত্যাগ করলে আরেকটা ঠিক আছেই। প্লাস্টিকময় আমাদের জীবন হয়ে গেছে। কিন্তু তারপরেও এই সাধারণ জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় ঝমাত করে চলেই আসে। আর যেখানে অপশান আছে, থালায় ভাতটা ছড়িয়ে ঠান্ডা করে ঠান্ডা ভাতটা প্লাস্টিকের মধ্যে রাখলো। আর এখন তো টিফিনকারি নানান রকম কি যেন বলে তোমার স্টিলেরও আছে। এখন বলছি, এবার তোমরা বলবে কেন স্টিলের টিফিন বাটি কি আগে ছিল না? না, স্টিলের টিফিন বাটি আগে ছিল, কিন্তু এখন ওই যে ভ্যারাইটি রকমের ব্যাগ সহ টিফিন বাটি পাওয়া যায়। হ্যাঁ, এবার অনেকের কোয়ান্টিটি বেশি লাগে, তো সেই কারণের জন্য বড় টিফিন বাটিতে একটা ভাত দিয়ে দিল স্টিলের, আর ছোট দুটো বাটিতে দিয়ে দিল কি যেন বলে তরি তরকারি যা রান্না করবে সেটা দিয়ে দিল, তাই না? তো ওর এটুকু বোধ নেই যে গরম কিছু তোমার ইয়ের মধ্যে ঢালতে নেই, প্লাস্টিকের মধ্যে রাখতে নেই। তো যাই হোক, দেখা যাক ও কথা শোনে কিনা। দেখলাম আমাদের ভিডিও তো দেখে না, বললো কারোর ভিডিও দেখি না। ওই যে লাইভে প্রশ্ন করছিল তখন বলছিল আমি কারোর ভিডিও দেখি না। বেশ ভালো কথা, কারোর ভিডিও না দেখাই ভালো। তো কমেন্ট এসেছে, দেখা যাক শোনে কিনা। সেকেন্ড যেটা করেছে সেটা হচ্ছে ভর সন্ধেবেলায় ঘর ঝাড় দিচ্ছে, শুভ সন্ধ্যা জানিয়ে ঘর ঝাড় দিচ্ছে। আমি জানি না হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে কোন গৃহবধূ ভর সন্ধেবেলায় ঘর ঝাড় দেয়। এমার্জেন্সি কেস থাকলো, রাত্রেবেলা কোনো কাজ বাজ হয়েছে, ঘরদোর নোংরা হয়ে রয়েছে, ঘরটা ঝাড় দিলাম, তাই বলে ভর সন্ধেবেলায়। এক তো সন্ধ্যার পর থেকে ঘরের ময়লা বাইরে ফেলতে নেই, সেটা এক বিষয়, কিন্তু ভর সন্ধ্যাবেলা, সন্ধ্যাটা উতরে গেলে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি সন্ধেবেলায় শুয়ে থাকতে পর্যন্ত দেবে না। এটা নাকি অলক্ষীর চিহ্ন, যে সন্ধেবাতি দেওয়া হচ্ছে উঠে বসতে হবে। শ্বশুরবাড়িতেও সেটাই দেখেছি, শরীর খারাপ হলেও পর্যন্ত মাথাটা উঁচু করে রেখে সন্ধ্যাটা নেমে গেলে তারপরে আবার শুয়ে পড়েছি, ঠিক আছে? এরকমটা গৃহস্থ বাড়িতে এইসব আচার নিয়ম পালন করে। কিন্তু ও যে এরকম ভর সন্ধেবেলায় ঘর ঝাড় দিচ্ছে, তাতে করে ও বাড়িতে নিশ্চয়ই দেখেছে এরকমটা। আমরা তো আদ্যপান্ত মানুষকে দেখে শিখি, পরিবার পরিজন বড় গুরুজনদেরকে দেখে শিখি, নিশ্চয়ই ও দেখেছে ওর মা ভর সন্ধেবেলায় এরকমভাবে ঝাড় দেয়। এমনিতে দেখেছি যে ওর মা পয় পরিষ্কার থাকে, এটা সত্যি কথা, ওর মা পয় পরিষ্কার থাকে। তো এই জিনিসগুলো করিস না, এই কাজগুলো করতে নেই। দেখলাম অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে, দেখা যাক ও মানে কিনা। আচ্ছা, এইবার আসি কিছু কথায়। সেটা হচ্ছে না, প্রথমে আরও একটা কথা, ও নিজের মুখে বলেছে যে ওর পিসিওডি আছে, এবং সবাই বলেছে, ওকে সাজেশন দিয়েছে যে পিসিওডি থাকলে পরে কেউ এরকমভাবে উল্টোপাল্টা জিনিস খায় না। তো ছেড়ে দাও, বলে লাভ নেই, ও নোলা আছে খুব। আর এই নোলাটা দেখো কবে থেকে তৈরি হয়েছে জানি না, বাট জবের থেকে দেখি মন্দিরা জবে থেকে ওদের বাড়িতে গিয়ে থাকা শুরু করেছে, তারপরে ও যখন চলে আসলো তখন থেকে দেখি এই বন্টু এর মধ্যে উল্টোপাল্টা খাওয়ার নেশাটা বেশি ধরেছে। এবার জানি না এটা সঙ্গের আসার, ঠিক আছে, নাকি ও আজীবনই এরকমই নোলা ছিল ওর।
চেহারা মানুষের সবসময় যে খাওয়া দাওয়া করলেই অতিরিক্ত চেহারা হয় এরকমটা না, অনেকের বংশগত ধাঁচ থাকে। তো কিন্তু মন্দিরাকে কিন্তু এখন আর দেখা যায় না উল্টোপাল্টা খায়। আগে যখনই বের হতো, আগে তো খুব ঘুরতে বের হতো সোমনাথের সঙ্গে, তখন কিন্তু খুব উল্টোপাল্টা খেতে দেখা যেত। এখন কিন্তু না ঘুরতে বের হয়, না খাওয়া দাওয়ার উল্টোপাল্টা খায়। আচ্ছা, এই গেল আরেকটা বিষয়। এইবার আসি টাকা পয়সা নিয়ে কিছু কথায়। ব্যবসা শুরু করেছে, একটাই রিলস দিয়েছে, এতক্ষণ পর্যন্ত একটাই রিলস দেখেছি। বলল যে অর্ডার এসছে, নিশ্চয়ই অর্ডার এসছে। তো আর রিলস কোথায়? আর রিলস কোথায়? পুজো তো আর বেশি দিন নেই, পুজোর আর বেশি দিন নেই। 21 তারিখে মহালয়, 29 তারিখ থেকে 28 তারিখে ষষ্ঠী, তাহলে বেশি দিন তো আর নেই। ভিডিও কর, রিলস বানা, তারপরে কি যেন বলে, প্রোডাক্ট সেল কর, লাইভে আয়। কবে করবি? মাল দিয়ে যে মাল তুলেছিস যে পয়সা দিয়ে, সেই পয়সা কি উঠেছে? কন্টিনিউ কর। ওই একবার করলে, একদিন করলে কি হয়ে গেল? করতে হবে তো, কন্টিনিউ করতে হবে। এইবার একটা কথা বলি, আমরা মানুষের কাছ থেকে যদি সাহায্য চাই, সেই বিষয়টা আলাদা। ডাইরেক্ট সাহায্য, ডাইরেক্ট কথাটার কারণ হচ্ছে যেটা কিনা ধার হিসেবে নয়, যেটা আর কি আমাকে ফেরত দিতে হবে না, আমি এরকম কোনো কমিটমেন্ট করিনি। আর আরেক রকম সাহায্য আছে যেটা কিনা তৎক্ষণাৎ সাহায্য, যে আমাকে এই টাকা দাও, আমি তোমাকে ফেরত দিয়ে দেবো, সেটা হচ্ছে ধার চাওয়া। তো সেটাও এক রকমের সাহায্য চাওয়া। তো এই রকমের সাহায্য কিন্তু মন্দিরের কাছ থেকে নেওয়া হয়েছিল বন্টুয়ের মায়ের অপারেশনের সময়। তো সেই সময় 1 টাকা নয়, 2 টাকা নয়, মন্দিরের কাছ থেকে কিন্তু বন্টুর মা 15,000 টাকা ধার হিসেবে চেয়ে নিয়েছিল। তো এই টাকার কথা বন্টু আমাকে অনেকবার বলেছে যে কিছু টাকা নেওয়া হয়েছে, সেটা আমি কিছু কিছু করে শোধ করে দেব। তো তখন আমি বলেছিলাম হ্যাঁ, ধার হিসেবে যখন নিয়েছিস শোধ করে দেওয়াটাই মনুষ্যত্বের কাজ, শোধ করে দিস। তখন বলেছিল যে হ্যাঁ, শোধ করে দেব। ভেতরে যে এত ঘোটালা হয়েছে সেটা তো আর জানি না। যে ওই বড় অ্যামাউন্টের টাকা তো ছাড়ো, ছোট ছোট যে অ্যামাউন্ট নিয়েছে সেই টাকা, যেমন 500-600, সেই টাকা পর্যন্ত পরিশোধ করেনি। তো যাই হোক, তো এবার আমি একটা কথাই বলবো যে এখান থেকে যা যা নিয়েছিস, সেখানে মানে রানাঘাটে আসার পর যা যা নিয়েছিস সেটা তো ফেরত দিয়ে গেছিস। তাও 1100 টাকা নিয়েছিলিস, সেখানে 1000 টাকা দিয়েছিলিস, 100 টাকা সেখানে আবার শর্ট। কেন ফোনপে বা গুগল পেতে কি 1100 টাকা যায় না? 1100 টাকা কি যায় না? সেখানেও আবার ঘোটালা। তো যাই হোক, এবার তোরা তো ধার নিয়েছিলিস, তুই তো মেয়ে, তোর তো কর্তব্য, তোর মা তো ফেরত দেয়নি, তোর কর্তব্য মন্দিরাকে ফেরত দিয়ে দেওয়া। ধার হিসেবে নিয়েছিলিস, এই তো গেল 15,000 টাকা। তারপরে বিয়ে করার আগে 4,000 টাকা নিয়েছিলিস, টোটাল 19,000 টাকা। ব্যবসা কর, ব্যবসার থেকে যেই লাভ হবে সেই লভ্যাংশ থেকে কিছু কিছু করে তোর দিদিভাইয়ের টাকাগুলো ফেরত দিয়ে দে। এটা তো একটা ন্যাচারাল মানবিকতা বোধ, তাই না? ন্যাচারাল মানবিকতা বোধ। এটা তো তোরা ধার হিসেবে নিয়েছিলিস, ধারটা পরিশোধ করে দিস, ঠিক আছে? এটা মানে কি বলবো, যেহেতু জানি তাই বললাম। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।